প্রিয় শিক্ষার্থী, আমরা নিউটনিয়ান মেকানিক্সের যে রৈখিক গতিসূত্রের অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা শেষ করছি। আজকের ভিডিওতে আমরা শুরু করব কৌণিক গতিসূত্রের অংশ। কৌণিক গতিসূত্রের অংশ মানে হচ্ছে কোনো বস্তু যখন সোজা সরল পথে বা কোনো তলের ওপর গতিশীল না থেকে যখন একটা বস্তু কোনো অক্ষের সাপেক্ষে বা কোনো বিন্দুর সাপেক্ষে ঘুরতে থাকবে, এই কোনো অক্ষের সাপেক্ষে একটা বস্তু যদি ঘুরতে থাকে, মানে ঘুরতে থাকা কোনো বস্তুর যে বিজ্ঞান সেটাই হচ্ছে রোটেশনাল মোশন বা কৌণিক গতি বা কৌণিক গতিসূত্র। তো আজ থেকে আগামী কয়েকটা ক্লাসে আমরা যা পড়ব সব কিছুই হচ্ছে বস্তুর ঘূর্ণয়ন সম্পর্কিত। অর্থাৎ একটা বস্তু যখন কোনো অক্ষকে কেন্দ্র করে কোনো অক্ষের সাপেক্ষে বা কোনো বিন্দুর সাপেক্ষে যখন ঘুরতে থাকে তখন সেই বস্তুর মধ্যে কোন কোন রাশি থাকে, তাদের পরিচয়, তাদের সূত্র, তাদের সম্পর্ক, এগুলো নিয়ে আমরা স্টাডি করব। আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রৈখিক গতিসূত্র থেকে আমরা কৌণিক গতিসূত্রে কিভাবে শিফট হব। তার মানে হচ্ছে রৈখিক গতিসূত্রে আমরা মোটামুটি যেসব সূত্র পড়ে আসছি ওই সূত্রগুলোকেই একটু মডিফাই করতে হবে কৌণিক গতিসূত্রের জন্যে। তো সেই মডিফাইয়ের জন্যে আমরা একটা টেবিল পড়ব। এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ এবং এই টেবিলটা যদি কারো মাথার মধ্যে থাকে তাহলে খুব শর্টকাটে খুব অল্প সময়ের মধ্যে একটা স্টুডেন্ট কৌণিক গতিসূত্রটাকে প্রায় এর 70%কে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন রৈখিক গতিসূত্র থেকে কৌণিক গতিসূত্রে কিভাবে শিফট হতে হবে বা কৌণিক গতিসূত্রে যে রাশিগুলো আছে সেই রাশিগুলো রৈখিক গতি থেকে কিভাবে আসলো সেইগুলো আমরা একটু দেখব। যেমন রৈখিক গতিসূত্রে ভর ছিল, সরণ ছিল, ত্বরণ ছিল, বেগ ছিল, ভরবেগ ছিল, গতিশক্তি ছিল, বল ছিল। ওই রাশিগুলোই একটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে একটা বস্তু যখন ঘুরতে থাকবে তার ক্ষেত্রে কোন কোন রাশি আমাদেরকে ব্যবহার করতে হবে সেইটা একটু আমরা দেখব। দেখো, আমরা একটা টেবিল আকারে দেখব। মনে করো আমরা এখানে লিখছি রৈখিক গতির সূত্র। কৌণিক গতিসূত্র এবং সম্পর্ক। খুব মনোযোগ দিয়ে টেবিলটা তোমাদের দেখতে হবে। দেখো, রৈখিক গতিসূত্রে আমরা এখানে ভর নামক একটা রাশির সাথে পরিচিত হয়েছিলাম। ভর ছিল এম। তো ভর কি ছিল? ভর এমন একটা রাশি যেটা বেশি হলে সেটা জড়তা বেশি হয়। একটা বস্তুর ভর মনে করো বেশি, তাহলে ওই বস্তুটাকে আমরা জানি যে ওই বস্তুটাকে গতিশীল করতে বেশি বল লাগে। আর ভর যদি কম হয়, হালকা বস্তু হয়, তাকে গতিশীল করতে ফোর্স কম লাগে বা বল কম লাগে। এটা আমরা জানতাম যে ভর হচ্ছে জড়তার পরিমাপ করে। ভর বেশি মানে জড়তা বেশি। কৌণিক গতিসূত্রে এসে ভরের পরিবর্তে একটা রাশি ব্যবহার হবে, সেই রাশিটার নাম জড়তার ভ্রামক, যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। মোমেন্ট অফ ইনার্শিয়া, এই ইনার্শিয়ার আই দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, একটা বস্তু যখন রৈখিক গতিতে গতিশীল থাকবে তখন এই ভর যে ভূমিকাটা পালন করে ঠিক সেই ভূমিকা পালন করে যখন একটা বস্তু ঘুরতে থাকবে তখন ঠিক সেই ভূমিকাটা পালন করে হচ্ছে আই। তার মানে কৌণিক গতিসূত্র লেখার সময় রৈখিক গতিসূত্রের যে জায়গাগুলোতে এম ছিল সেই জায়গাগুলো আই দ্বারা রিপ্লেস হবে। তার মানে এম এর দায়িত্ব এখন আই পালন করবে। অতএব আমরা বলতে পারি রৈখিক গতিসূত্রে ভরের যে ভূমিকা, কৌণিক গতিসূত্রে সেই ভূমিকা কার? জড়তার ভ্রামকের। কিন্তু ভর এবং জড়তার ভ্রামক কিন্তু এক রাশি না। ভরের পরিবর্তে নতুন একটা রাশি এখানে আসছে যেটাকে আমরা বলছি আই, জড়তার ভ্রামক। কিন্তু ভর এবং আই কিন্তু এক রাশি
সমান না, এম এর পরিবর্তে আই ব্যবহার হবে, কিন্তু এম আর আই সমান না। আই এবং এম এর মধ্যে একটা সম্পর্ক আছে, আই সমান এম আর স্কোয়ার, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, চ্যাপ্টারের আলোচনাতে গেলে আলোচনা করব। তাহলে ভরের পরিবর্তে একটা নতুন রাশি আসলো আই, আই এবং এম এর সম্পর্ক হচ্ছে আই সমান এম আর স্কোয়ার। এস নামক একটা রাশি ছিল, মনে করে দেখো এস কি, এস হচ্ছে সরণ, এস হচ্ছে সরণ বা এটাকে আমরা বলি রৈখিক সরণ। একটা বস্তু যখন সোজা যায় তখন তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন সেটা হচ্ছে সরণ। কিন্তু একটা বস্তু যখন ঘুরতে থাকবে না তখন তার কৌণিক সরণ হবে থিটা, কৌণিক সরণ। তাহলে একটা বস্তু যখন সোজা সরল পথে চলবে তখন সেই বস্তুর সরণ হচ্ছে এস, কিন্তু একটা বস্তু যখন ঘুরবে, কৌণিক ব্যাপারটাকে যখন আমরা মাথায় নিয়ে আসবো তখন কৌণিক সরণকে আমরা বলবো থিটা। তাহলে রৈখিক গতিসূত্রের যেসব জায়গায় এস রয়েছে সেই সব জায়গায় আমরা বসাবো থিটা, এস রিপ্লেস হবে থিটার দ্বারা। কিন্তু এস আর থিটা কিন্তু এক জিনিস না, এস আর থিটার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এস সমান থিটা আর। এরা এক না, সমান না। রৈখিক গতির ক্ষেত্রে এস, কৌণিক গতির ক্ষেত্রে থিটা, এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এস সমান থিটা আর। ভি নামক একটা রাশি ছিল, মনে করে দেখো, ভি হচ্ছে রৈখিক বেগ বা বেগ, ভি হচ্ছে রৈখিক বেগ বা বেগ। তো একটা বস্তু যখন ঘুরতে থাকে তখন তার যে বেগ হয় সেটাকে বলে কৌণিক বেগ, ওমেগা, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে ভি এর পরিবর্তে ওমেগা দ্বারা রিপ্লেস হবে, ভি ওমেগা দ্বারা রিপ্লেস হবে প্রত্যেকটা সূত্রে। কিন্তু ভি যদি ওমেগা দ্বারা রিপ্লেস হয়, ভি আর ওমেগা কিন্তু এক জিনিস না। ভি আর ওমেগার মধ্যে সম্পর্ক হচ্ছে ভি, ভেক্টর সম্পর্কটাই লিখলাম ওমেগা ক্রস আর। এ নামক একটা রাশি ছিল, মনে করে দেখো, এ হচ্ছে ত্বরণ, রৈখিক ত্বরণ। এর পরিবর্তে এখানে আসবে আলফা, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। এবং এই এ সমান হচ্ছে আলফা আর। তাহলে এ হচ্ছে রৈখিক ত্বরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে এ আলফা দ্বারা রিপ্লেস হবে, কি হবে? এ আলফা দ্বারা রিপ্লেস হবে। রৈখিক ত্বরণ, যে বস্তুটা রৈখিক গতিতে থাকে তার রৈখিক ত্বরণ হয়, রৈখিক বেগের পরিবর্তনটা রৈখিক ত্বরণ, কৌণিক বেগের পরিবর্তনের হার হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তার মধ্যে কৌণিক ত্বরণ থাকতে পারে, তাই না? তারপরে দেখো পি, পি হচ্ছে ভরবেগ, এটাকে একটু লিখলাম, পি ভরবেগ। পি এর পরিবর্তে আসবে এল, এল হচ্ছে কৌণিক ভরবেগ। এল কি? কৌণিক ভরবেগ। তাহলে পি এবং এল, পি হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক গতির ক্ষেত্রে পি, যখন একটা বস্তু ঘুরতে থাকে কৌণিক গতির ক্ষেত্রে এল। এই পি এবং এল এর সম্পর্ক হচ্ছে এল ইকুয়াল আর ক্রস পি। আর এফ ছিল, এফ তো তুমি জানো, বল, সবাই জানো এটা। বল হচ্ছে কোনো বস্তুকে গতিশীল করার জন্য বল প্রয়োগ করা হয়। বলের অনুরূপ রাশি হচ্ছে টর্ক, এই চিহ্নটার নাম হচ্ছে টাও, টাও, চিহ্নটার নাম হচ্ছে টাও। তাহলে টাও হচ্ছে টর্ক, এই টর্ক হচ্ছে বলের অনুরূপ রাশি। বলের অনুরূপ রাশি মানে কেমন? মানে বল প্রযুক্ত হলে বস্তু গতিশীল হতো, টর্ক প্রযুক্ত হলে বস্তু ঘুরতে শুরু করে। একটা বস্তুকে গতিশীল করার জন্য যেমন বল দরকার, তেমনি একটা বস্তুকে ঘোরানোর জন্য কি দরকার? টর্ক দরকার। টর্ক হচ্ছে বলের অনুরূপ রাশি, সমান না, কিন্তু এফ টর্ক দ্বারা রিপ্লেস হবে, এফ টাও দ্বারা রিপ্লেস হবে। এফ এর পরিবর্তে টাও বসবে, এক রাশি না। কৌণিক গতির ক্ষেত্রে টাও, রৈখিক গতির ক্ষেত্রে এফ। কিন্তু এফ এবং টাও এর মধ্যে সম্পর্ক কি? এই সম্পর্কগুলো আমরা ধীরে ধীরে পড়বো একটা একটা করে, আমি জাস্ট এখানে লিখছি। তাহলে দেখো, ভর, সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, এই ছয়টা রাশি, কৌণিক গতিতে আমরা ছয়টা রাশি পেলাম: জড়তার ভ্রামক, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ, টর্ক। তাইলে ছয়টা রৈখিক গতিসূত্রের ছয়টা রাশি,
কৌণিক গতিসূত্রের 6টা রাশিতে কনভার্ট হলো। তার মানে কৌণিক গতিসূত্রে এসে এম এর পরিবর্তে আই বসবে, এস এর পরিবর্তে থিটা বসবে, ভি এর পরিবর্তে ওমেগা বসবে, এর পরিবর্তে আলফা বসবে, পি এর পরিবর্তে এল বসবে, এফ এর পরিবর্তে টাও বসবে। এখন দেখো তাহলে এস সমান ভিটি একটা সূত্র ছিল, রৈখিক গতিতে এস সমান ভিটি একটা সূত্র ছিল। এই সূত্রটা কৌণিক গতিতে এসে কেমন হবে বলো তো? দেখো এস এর পরিবর্তে বসবে থিটা, ভি এর পরিবর্তে বসবে ওমেগা, আর টি এর পরিবর্তে টি। তাহলে এস সমান ভিটির রোটেশনাল মোশনের যে জন্য প্রযোজ্য যে রূপ সেটা হচ্ছে থিটা সমান ওমেগা টি। এই দুটো একই জিনিস, এটা রৈখিকের জন্যে, এটা কৌণিকের জন্যে। আবার রৈখিক ভরবেগ পি সমান ছিল এম ভি। তাহলে বলো রৈখিক ভরবেগ পি সমান এম ভি, তাহলে কৌণিক ভরবেগ পি এর পরিবর্তে এল, এল সমান কি হবে? পি এর পরিবর্তে বসলো এল, তাহলে এম এর পরিবর্তে কি বসবে? দেখো পি সমান এম ভি, তাহলে এল সমান কি হবে? তাহলে পি এর জায়গায় এল বসলো, এম এর জায়গায় বসবে আই, আর ভি এর জায়গায় কি বসবে? ভি এর পরিবর্তে বসবে ওমেগা, তাহলে এল সমান হচ্ছে আই ওমেগা। তাহলে এম ভির একটা রূপ হচ্ছে কৌণিক রূপ হচ্ছে আই ওমেগা। আবার এফ সমান আমরা জানি এম এ, এফ সমান এম এ, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল হিসেবে আমরা জানতাম এফ সমান এম এ। এইটার কৌণিক রূপ কি হবে? এটার কৌণিক রূপ কি হবে? দেখো বলের পরিবর্তে বসবে টর্ক, ভরের পরিবর্তে বসবে জড়তার ভ্রামক, আর এর পরিবর্তে বসবে আলফা, টাও সমান আই আলফা। আবার একটা বস্তু যখন গতিশীল থাকে রৈখিক গতিতে তখন আমরা জানি গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার। তাহলে একটা বস্তু যখন ঘুরতে থাকে তখন তার কৌণিক গতিশক্তি কি হয়? দেখো ইকে গতিশক্তি ইকেই বলছি, হাফ, দেখো এম এর পরিবর্তে বসবে আই, ভি এর পরিবর্তে ওমেগা, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে দেখো 6টা রাশি ট্রান্সফর্ম, 4টা সূত্র। দেখো রৈখিক গতির 4টা কমন সূত্র, এস সমান ভিটি, পি সমান এম ভি, এফ সমান এম এ, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। 4টা কমন সূত্র, দেখো 4টা নতুন সূত্র তৈরি করলো কৌণিকের জন্যে। থিটা সমান ওমেগা টি, পি সমান এম ভির পরিবর্তে এল সমান আই ওমেগা, এফ সমান এম এর পরিবর্তে টাও সমান আই আলফা, হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে ক্লাসটা পজ করে রেখে এইগুলো আগে তুলে নিবা, আমি এই 4টা একটু মুছবো এখন। এবার দেখো আরও সূত্র আছে, যেমন আমরা ডাব্লু সমান সূত্র পড়তাম এফএস, কৃতকাজের সূত্র। এখানে আমরা ডাব্লু সূত্র পড়ব টাও থিটা, এফ এর পরিবর্তে টাও, এস এর পরিবর্তে থিটা। আবার গতিসূত্র ছিল মনে আছে ভি সমান ইউ প্লাস মাইনাস এটি। এই সূত্র আমরা এখানে কি করব? গতির সিম্পল সূত্র ভি সমান ইউ প্লাস মাইনাস এটি, এটা কিন্তু রৈখিক গতির সূত্র। কৌণিক গতির সূত্রে এসে কী হবে? শেষ বেগের জায়গায় হবে শেষ কৌণিক বেগ, আদি বেগের জায়গায় হবে আদি কৌণিক বেগ, প্লাস মাইনাস এর পরিবর্তে আলফা টি। আবার যদি আমরা বলি এস সমান ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, তাহলে এই সূত্রের কৌণিক রূপ কী হবে বলো? এস এর পরিবর্তে বসবে থিটা, ইউ এর পরিবর্তে আদি কৌণিক বেগ ওমেগা নট টি প্লাস মাইনাস হাফ আলফা টি স্কোয়ার। আবার ভি স্কোয়ার সমান বসানো যায় ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, তাহলে ভি এর পরিবর্তে হবে ওমেগা স্কোয়ার, ইউ এর পরিবর্তে ওমেগা নট স্কোয়ার প্লাস মাইনাস 2 আলফা থিটা। তাহলে দেখো প্রত্যেকটা সূত্রই কী হচ্ছে? জাস্ট আলাদা করে সূত্র মুখস্থ করার কিচ্ছু নাই, তুমি রৈখিক গতির সূত্রগুলোই কৌণিক গতিসূত্রতে ব্যবহার করা যাবে, জাস্ট কৌণিকের রাশি দিয়ে সেটা রিপ্লেস করে নিতে হবে। এটা খুব ভালোভাবে বুঝলে কিন্তু চ্যাপ্টারের অনেকটা অংশ তোমার এমনিই হয়ে যাবে, তাই না? আবার এই 4টা তুলে হয়ে গেলে একটু মুছলাম এই 4টা, তাহলে 8টা সূত্র কিন্তু আমরা পেলাম। দেখো আবার দেখো এটা যদি এস সমান আমরা জানতাম ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটাকে কী লেখা যাবে? এস এর পরিবর্তে থিটা লেখা যাবে, ভি এর পরিবর্তে ওমেগা
প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি লেখা যাবে। তারপরে দেখো একটা সূত্র ছিল ক্ষমতার, ক্ষমতা পি সমান এফ ইন্টু ভি, ক্ষমতা পি সমান এফ ইন্টু ভি। এখানে কৌণিক ক্ষমতা কি লেখা যাবে? পি দ্বারাই প্রকাশ করলাম ক্ষমতা, এফ এর পরিবর্তে টাও, ভি এর পরিবর্তে ওমেগা। দেখো কৌণিক ক্ষমতার সূত্র কি? পি সমান টাও ওমেগা। এই পি সমান এফ বাই ভি কিন্তু তোমাদের 9-10 ক্ষমতার সূত্র ছিল। এই যে পি সমান ছিল ডাব্লু বাই টি, ডাব্লু সমান এফ এস বাই টি, আর এস বাই টি সমান তো ভি, তাহলে এফ ইন্টু ভি, এটা ছিল এফ ভি ক্ষমতার সূত্র। তাহলে দেখো বেশিরভাগ সূত্রই কিন্তু আমরা রৈখিকের থেকেই কৌণিকের সব সূত্রগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো আজকের ক্লাসটাতে আমরা টেবিলটা আলোচনা করলাম এবং এর পরের পার্ট থেকে আমরা এর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব। তো যে টপিকগুলো আসলে এই চ্যাপ্টারে আলোচনা করতে হবে সেগুলো আমি একটু লিখে দেই। প্রথমে আলোচনা করতে হবে কৌণিক বেগ সম্পর্কে, তারপরে কৌণিক গতিসূত্র, কৌণিক গতিসূত্রের মধ্যে কৌণিক বেগটা একটু আলাদা করে পড়তে হবে। তারপরে পড়তে হবে জড়তার ভ্রামক, এটা সম্পর্কে ডিটেলস পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট টপিক। তারপরে পড়তে হবে টর্ক, তারপরে পড়তে হবে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তারপরে পড়তে হবে কেন্দ্রমুখী বল। ও আরেকটা আছে, সেটা হচ্ছে কৌণিক গতিশক্তি। আর আরেকটা টপিক আছে ব্যাংকিং। অনেকগুলো টপিক আছে, আমরা প্রত্যেকটা টপিকের ওপর ভিডিও ধীরে ধীরে আপলোড করব। তোমরা সবাই ধীরে ধীরে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন প্রত্যেকটা টপিকের ভিডিও তোমরা আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।